হে হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো সবাই? আশা করি সব খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে বাকি হানমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তবে গাইজ, ভিডিওটা শুরু করার পূর্বে কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন নয়, তোমাদের জন্য কিছু সুখবর রয়েছে। সেটা হচ্ছে, প্রথমত তোমাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের সবারই কিন্তু ঈদে কেনাকাটা করার জন্য এদিক ওদিক বিভিন্ন জায়গায় ছুটোছুটি করতে হবে। তো তোমাদের যাতে এই কষ্টটা না করতে হয়, এই কারণে তোমাদের জন্য এবার নিয়ে এসেছি আমরা গতবারের চেয়েও আরো অনেক বেশি কালেকশন। যেমন টি শার্ট, ড্রপ শোল্ডার শার্ট থেকে শুরু করে গ্যাজেট আইটেম পর্যন্ত সকল কিছু তোমরা পেয়ে যাবে র্যান্ডম স্টোরে। এবার আমরা র্যান্ডম স্টোরের সর্বোচ্চ পরিমাণ ইনভেস্ট করেছি, বিনিয়োগ করেছি, যাতে তোমাদেরকে আমরা অনেক বেশি কিছু অফার করতে পারি। আর তুমি কিন্তু বাসায় বসে অর্ডার করে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারো। তো আর দেরি না করে এখনই র্যান্ডম স্টোরে মেসেজ দাও। আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের র্যান্ডম স্টোরে তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু ওয়েবসাইট লঞ্চ করেছি। আর ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, যেখান থেকে তুমি খুব ইজিলি তুমি তোমার পছন্দের প্রোডাক্ট কিনতে পারবে। তো বুঝতে পারছো, র্যান্ডম গ্রুপ কিন্তু প্রফেশনালি ই কমার্সে খুব বড় আকারে ইনভেস্ট করতে চলেছে এবং অলরেডি আমরা অনেক ইনভেস্ট করে ফেলেছি। এবং এখান থেকে তোমরা নিশ্চিন্তে যে কোনো কিছু অর্ডার করতে পারবে, আমি গ্যারান্টি দিচ্ছি। এবং তোমাদের যদি কোনো সমস্যা হয়, তার জন্য তোমরা সরাসরি আমাদের যে সার্ভিসম্যান রয়েছে র্যান্ডম স্টোরে, তাদের সাথে যোগাযোগ করতে পারবে। এবং খুব শীঘ্রই হয়তো ভবিষ্যতে আমরা যদি সেরকম ভাবে সফল হই, তখন আমরা কাস্টমারকে আরো রেখে দেবো। আর এটা সফল করার জন্য তোমাদের তো অবশ্যই হেল্প প্রয়োজন হবে। তো যাই হোক, আর দেরি না করে র্যান্ডম স্টোরে মেসেজ করে বা ওয়েবসাইট থেকে আমাদের অর্ডারটি কমপ্লিট করতে পারো। তো চলো এবার আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এই এপিসোডের শুরুতে আমরা বাকি টিমের সবাইকে একটা জায়গায় বসে থাকতে দেখতে পাই। আর এখানে টোকুগাও তাদের সাথে বসেছিল, আর সে অনেক রেগেছিল। আর তারপর সে বলে, তোমরা কিভাবে ওর কাছে হেরে গেলে? মানে এখানে আমাদের বাকি আর শিবুকা লাস্ট এপিসোডে যে ফাইটটা করলো সেটা সম্পর্কে বলছে, যে দুজন কিভাবে ওর কাছে হেরে গেলে, আর তোমরা কিভাবে নিজেদেরকে প্রফেশনাল ফাইটার্স বলো, তোমরা ওর কাছে কিভাবে দুজন হারলে? আমি তো এটা মেনে নিতে পারছি না। আমি তোমাদের কাছ থেকে এটা মোটেও আশা করিনি। আর বিশেষ করে বাকি, তোমার মতো একটা চ্যাম্পিয়ন কিভাবে হেরে গেল? তুমি আন্ডারগ্রাউন্ডের নাম্বার 1 ফাইটার। তো বাকি এখানে চুপ করে বসেছিল, কিছুই বলে না। আর আমি নিজেও বাকির উপর খুব বিরক্ত, এত নাম ডাক শুনেছি, মানে কিন্তু সেরকম কিছু দেখতে পাচ্ছি না বাকির ভেতরে। আর এখানে উল্লেখ্য, যতগুলো ফাইটার, ওদের যে ফিটনেস দেখেছি, সেটা দেখে বাকিকে তো আমার এমনি কিছু মনে হচ্ছে না। তো যাই হোক, কথা আছে ডালের মজার তলে, তো বাকির হয়তো আমাদের পরে মজা দেবে। তো এখানে আমরা দেখতে পাই বাকি নিচের দিকে তাকিয়েছিল। আর টোকুগাওয়ের পর বলতে থাকে, মার্শাল আর্টের মানে এই না যে আমাদের সামনে সবসময় আলো আর ক্যামেরা থাকবে এবং সেখানে ফাইট হবে ফেয়ার ফাইট, এবং সেখানে তুমি সুন্দর মতো জিতবে, ফেম কামাবে। মার্শাল আর্টিস্টদের বা ফাইটারদের আসল উদ্দেশ্য হচ্ছে ভায়োলেন্সকে শেষ করে দেওয়া। মানে ভূতের মুখে রাম নাম ভাই, সিরিয়াসলি। হালার প্রতি নিজে আন্ডারগ্রাউন্ড ফাইটিং ক্লাব চালাস 2 নম্বরই করে, আর এখানে তুই মানে আইনের কথা বলছে হারামজাদা। তো যাই হোক, বেশি কিছু বলার আগে তখনই কুরু হানাইমা করে কি টোকুগাওয়ার কলার ধরে ফেলে এবং বলে, তুমি আমাদের সেসব কথা বলো না যেসব কথা আমরা আগে থেকেই জানি। আর তখন টোকুগাওয়া করে কি, ওই কুরু হানাইমার মুখে একটা পাঞ্চ করে। তো এটা দেখে সবাই তো মনে করে শকড হয়ে যায়। কিন্তু এখানে লক্ষ্য, টোকুগাওয়া তো বুড়ো মানুষ আর কি, বুঝতেই পারছো। ওর পাঞ্চটা এত দুর্বল ছিল যে কুরু হানাইমা এটাকে অনুভবই করে না। বাট এর ফলে যেটা হয়, এই ঘুষি খেয়ে কুরু হানাইমার রাগ অনেক বেড়ে যায়। তো কুরু হানাইমার রাগ দেখে টোকুগাওয়া তো ভয় পেয়ে কেঁদে ফেলে। আর তারপর সে বলে, তোমরা ভুলে যেও না যে তোমরা হেরে গিয়েছো, এর জন্য তোমাদের চেয়ে বেশি কষ্ট আমার হচ্ছে। আর তারপর টোকুগাওয়া করে কি ওদের আবার কথা শোনাতে শুরু করে। তো এটা দেখে কুরু হানাইমা টোকুগাওয়াকে ছেড়ে দেয়, কারণ হাজার হলো ওদের সবার মনে করো ভরণ পোষণ যত খরচ টরচ তো এই বরণ করে আর কি। তো যাই হোক, টোকুগাওয়া এখানে অনেক আফসোস করছিল, কারণ এখানে থাকা সকল ফাইটারই মূলত আন্ডারগ্রাউন্ডের টপ লেভেলের ফাইটার, কিন্তু তারপর তারা কয়েদিদের কাছে হেরে গিয়েছে। আর তখনই বাকি সেখান থেকে উঠে চলে যেতে লাগে। আর যাওয়ার সময় বলে, আমাকে ক্ষমা করে দিও, তবে তুমি যেটা বলেছো সেগুলো সবকিছুই ঠিক, তোমার রাগ হওয়ার অধিকার রয়েছে। আর এরপর যখন বাকি দরজা খুলে, তখনই সে তার সামনে পাগলা ডোরিয়ানকে দেখতে পায়। আর ডোরিয়ানের হাতে একটা বালতি ছিল এবং ওর মধ্যে গ্যাসোলিন ছিল। এবং আমরা দেখতে পাই ডোরিয়ান টাকুগার যত গার্ড ছিল সবাইকে খুব বাজেভাবে মেরে ফেলেছে। আর এরপর ডোরিয়ান এই গ্যাসোলিনের সাহায্যে সবাইকে আগুন লাগিয়ে মারতে যাচ্ছিল। বাট তখনই পেছন থেকে কাটমি অরেচি চলে আসে। আর এই কাটমি অরেচিকে কিন্তু তোমরা এর আগে দেখেছো ফার্স্ট এপিসোডে, ওই গলায় মধ্যে মারলো ডোপো অরেচির ছেলে ডপ্পো অরেচি। ডোরিয়ান আর কাটমি অরেচির কিন্তু ফাইট হয়েছিল এবং সেই ফাইটে এক আঘাতে কিন্তু কাটমি পড়ে গিয়েছিল। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই যে কাটসুমি বা কাটমি চোখের পলকে ডোরিয়ানের কাছ থেকে লাইটটা নিয়ে নেয় এবং ওর হাতে যে গ্যাসোলিন ছিল সেটা ওর উপরে ফেলে দেয়। আর তারপর কাটসুমি যখনই লাইটারটা নিয়ে ওর কাছে যায়, তখনই ডোরিয়ান ভয় পেয়ে পেছনের দিকে যেতে থাকে। বাট কাটসুমি ওকে একটা আঘাত করে মাটিতে ফেলে দেয়। আর ডোরিয়ান তখন মনে মনে চিন্তা করে, আরে ওকে না আমি কয়েকদিন আগে সেই কিলে দিলাম সেকেন্ডের মধ্যে, বাট ও আগের চেয়ে অনেক বদলে গিয়েছে। আমি যখন ফাইট করেছিলাম তখন তো এত বেশি পাওয়ারফুল ছিল না। আর তখন কাটসুমি বলে, আসলে তোমার সাথে আমি ভদ্রভাবে শুধুমাত্র মার্শাল আর্টিস্ট হিসেবে ফাইট করেছিলাম, বাট তুমি যেরকম কাট ইউজ করবে বা ওইভাবে আমাকে আঘাত করবে এটা আমি বুঝতে পারি না। আর এই সবকিছু আমি তোমার কাছ থেকে শিখেছি, যে নো রুলস, প্রতিপক্ষকে যে কোনো ভাবে হারাও। আর তারপর কাটসুমি করে কি আগুন ধরে দিতে যায়, বাট তখন নিজে নিজে আবার বলে, না আমি যদি তোমাকে এখন আগুন জ্বালিয়ে দিই তাহলে তো ব্যাপারটা অন্যরকম দেখা যায়, আমি তো তোমাকে মার্শাল আর্টে হারালাম না, তো আমি তোমাকে জ্বালাবো না। তো এটা বলে সে পেছনে যেতে থাকে, বাট হঠাৎ করে আবার ঘুরে ডোরিয়ানের গায়ে আগুন লাগিয়ে দেয়। আর এর ফলে ডোরিয়ান জ্বলতে থাকে। আর তারপর কাটসুমি তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা আমি এইমাত্র যে কাজটা করলাম এটা কি ঠিক করেছি? আর তখন ডোপ্পো অরেচি ওর দিকে তাকিয়ে হাসতে থাকে। আর এই ডোপ্পো অরেচি নামটা আমার কাছে ভাই এত ফানি লাগছে, আমি মাঝে মাঝে হঠাৎ করেই মনে করে আমার যে সাথের ভাই ব্রাদার রয়েছে, এবার আমার ছেলেকেও বলি, বাবা ডোপ্পো অরেচি কেমন আছো? তো যাই হোক, এরপর ডোপ্পো অরেচি বলে, হ্যাঁ আসলে মার্শাল আর্টের অর্থ তো শেষ পর্যন্ত জেতাটাই, তো তাই না? জেতাটাই মুখ্য
মুখ্য বিষয়, তুমি কিভাবে জিতলে এটা কোনো বিষয় নয়, তবে তারপরেও তোমার কোনো অস্ত্র ব্যবহার করা উচিত নয়। মানুষ কাটতে শিখতে গিয়ে তার সারা জীবন শেষ করে ফেলে এবং তারা বিভিন্ন টেকনিক শেখে যেন তারা শত্রুকে হারাতে পারে। তো এই জন্য সামনের বার তুমি যখন লড়াই করবে তুমি কোনো অস্ত্র ব্যবহার করবে না। আর আমাদের অস্ত্র নিয়ে ঘোরাফেরারও কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের কাছে আগে থেকে অনেক অস্ত্র থাকে, আর ওটা তুমি প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করে নেবে, তোমার শরীরকে অস্ত্র বানিয়ে নেবে। আর তাছাড়া এমনিতেও কিছু অস্ত্র থাকে যেটা তুমি খেয়াল করলেই পাবে, যেমন যারা স্টুডেন্ট তারা অস্ত্র হিসেবে তাদের ব্যাগ ইউজ করতে পারে, আর আমরা তো প্যান্টে বেল্ট পরি, ওই বেল্টও আমরা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারি, জুতা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারি, এমনকি যে শত্রু আমাদেরকে মারতে এসেছে তার হাতে যদি ছুরি থাকে এটাও আমরা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারি। তো এই জন্য আমাদের অস্ত্র নিয়ে সবসময় ঘোরাফেরা করার কোনো দরকার নেই। আমরা শুধুমাত্র এইগুলো ব্যবহার করে যদি ফাইট করি তাহলে আমরা আমাদের সম্মান বজায় রাখতে পারবো। তুমি যদি সামান্য পেন্সিল নিয়েও ঘুরো এবং তারপর সেটা ফাইট ইউজ করো, এটা আমাদের জন্য লজ্জাজনক একটা বিষয়। তো এরপর আমাদের ডপ্প আরচের ছেলে কাটসুমি বলে, হ্যাঁ এখানে তো আমি বাড়তি কোনো অস্ত্র ইউজ করিনি, ওর অস্ত্র ইউজ করেছি, আমি ডোরিয়ানের অস্ত্র ইউজ করেছি। তো এরপর কাটসুমি বলে ডোরিয়ানের সাথে এখন কি করব, কিন্তু তখনই ডোরিয়ান উঠে পড়ে এবং ওর মুখ থেকে অনেক স্ট্রিম বা ধোয়া বের হয়। আর এরপর ডোরিয়ান বলে এবার কি আসবে। তো এরপর ডপ্প আরচি বলে আমি আসবো, কারণ আমার তো বদলা নিতে হবে, তাই না? তুই আমার সাথে যা করেছিস তার মূল্য তো তোকে দিতেই হবে। কিন্তু কাটসুমি তখন তার বাবাকে বলে, বাবা আপনি ক্ষমা করবেন, কিন্তু এবার সুযোগ পাবে আমার মাস্টার, আর আমার মাস্টারের নাম কিয়োসুমি কাটো, আর সে ক্যারাটেতে অনেক বেশি ফেমাস, আর সে নিজেও শিনসেনকাই ডোজোর একজন স্টুডেন্ট ছিল এবং সে ট্রেনিং এর চেয়ে ফাইটিং কে বেশি মূল্য দিত। নর্মালি সবাই যখন স্ট্রং হওয়ার জন্য ট্রেনিং করতো তার বদলে সে ডাইরেক্ট রিয়েল ফাইটিং নেমে যেত। আর তখনই দেখতে দেখতে সেই কিয়োসুমি কাটো ডোরিয়ানের উপর আক্রমণ করে আর তাকে মারতে মারতে বলে, ডোপোরোচের হাতের জখম তোর জন্য হয়েছে তাই না? তোর সাহস কিভাবে হলো তার সাথে এমন করার? সে একজন লিজেন্ডারি ফাইটার। বাট ডোরিয়ান ওর কথায় কোনো পাত্তাই দেয় না, উল্টো আক্রমণ করে। আর তখন কাটসুমি সে অ্যাটাকটাকে ডস করে বলে, তুই কি আমার কথা শুনতে পাসনি? তার মানে তোর কান ঠিক মতো কাজ করছে না, তাহলে তোর এই কানের প্রয়োজন নেই। তো এটা বলে সে ডোরিয়ানের কানটা কেটে ফেলে। ভাই সিরিয়াসলি এটা পাগলামি ভাই, এটা তো ভাই নেমে সিরিজ না, এটা যে অ্যাক্সিডেন্ট হলে যে লাশ কাটে না, সে লাশ কাটা ঘরের মনে করে যে সিরিয়াল। মানে কি ভাই, যখন যার হাত কাটছে, কান কাটছে, বিচি কাটছে, কি ভাই দেখতে কেমন লাগে? ইভেন আমার এক্সপ্লেন করতেই তো মাঝে মাঝে শরীর শিরশির করে। তো যাই হোক এরপর ডপোর হচ্ছে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি তোমার হাতের সাহায্যে কিভাবে কান কেটে ফেললে? কিয়োসুমি তখন বলে, না না আমি এখানে হাত ব্যবহার করিনি, আমি ফিশিং ওয়্যারটা ব্যবহার করেছি, আর এতে রাবারও লাগানো রয়েছে, ঠিক যেভাবে ডোরিয়ান আপনার হাত কেটে দিয়েছিল। আর তারপর কিয়োসুমি এটাও বলে, আসলে আমি যে এটা ইচ্ছা করে নিয়ে এসেছি ব্যাপারটা এরকমও নয়, এটা আগে থেকে আমার পকেটে ছিল, আপনার ডায়লগটা যদি আগে শুনতাম তাহলে বাড়ি রেখে আসতাম, মানে এরকম একটা কিছু। আর এখানে উল্লেখ আমি মাঝে মাঝে আমার মতো করে একটু গল্প বানিয়ে বলবো ইন্টারেস্টিং করার জন্য আর কি, ঠিক আছে? ওটা নর্মালি নিতে হবে। তো এরপর আমরা দেখি ডপ্পো আরচের ছেলে কাটসুমি বলে, আমার মাস্টার লড়াই করার ক্ষেত্রে একটু বেশি শিনকাই ডোজোকে ফলো করার চেষ্টা করে, আর এই কারণে সে লড়াই করার সময় তার নিজের সম্মানের কথাও চিন্তা করে না। আর এই জন্য বাবা মনে হয় আমার মাস্টারের এই দুইটা কাজ আপনার চেয়ে অনেক ভালো। তো এটা শুনে মনে করো তো ডপ্পো আরচের ইগোতে লেগে যায় এবং ও দেখাতে যায় যে আসল শিনকাই কি। আর এটা বলে সে ডোরিয়ানের উপর আক্রমণ করে, আর তার এই টেকনিক দেখে সবাই তো শকড হয়ে যায়। আর তখন ডপ্পো আরচের ছেলে কাটসুমি বলে, এটা একটা সারপ্রাইজ অ্যাটাক ছিল, তাও এমন একটা শত্রুর উপর যে অলরেডি হেরে গিয়েছে। বাবা আপনি এমনটা কেন করলেন? এটা একটা লজ্জার বিষয় কি নয়? কিন্তু তখনই আমরা দেখতে পাই যে ডোরিয়ান কোরা বলেছে যে হেরে গিয়েছে, সেই ডোরিয়ান কোরিকে ওর যে অদৃশ্য ওয়্যার রয়েছে সেটার মাধ্যমে ওদের দুজনকে ফাঁসিয়ে নিয়েছে এবং এটা মারাত্মক ধারালো ছিল এবং ডোরিয়ান এরপর ওদের দুজনকে কেটে দুই ভাগ করতে চায়, বাট তার আগে ডপ্পো আরচি তার হাত দিয়েই ওই তারটাই কেটে ফেলে। তো এটা দেখে ডোরিয়ানের তো পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তো ডপ্পো আরচি তখন তাকে বলে, আমি যেমনটা বলেছিলাম যে কারাটে শিখলে অস্ত্রের প্রয়োজন হয় না, কারণ কারাটে তোমার হাত পাকেই একটা আসল অস্ত্র বানিয়ে দেয়। তবে হ্যাঁ এই প্রসেসটা অনেক সময় নেয়, আর এইভাবে ট্রেনিং করতে করতে তোমার হাতই তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে যাবে। আর কারাটের অর্থই হলো খালি হাতে লড়াই করা। আর তুমি যদি কারাটেতে এক্সপার্ট হয়ে পড়ো তোমার এসব তার তুর বা এইসব অদৃশ্য তারের দরকারই পড়বে না কিয়োসুমি। আর তখন হঠাৎ করে ডোরিয়ান কোরিকে একটা অদ্ভুত ব্যবহার করতে শুরু করে। তো এটা দেখে সবাই তো শকড হয়ে যায়। আর ওই মুহূর্তে ডোরিয়ানের পেটের ভেতর থেকে শালা মনে হয় বোম গিলে খাইছিল, একটা গ্রেনেড বের হয়। তো এটা দেখে তো সবাই ভয় পেয়ে যায়, এবার সবার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আর এই গ্রেনেডটা যখন ফেলে সেখানে বড় ধরনের একটা বিস্ফোরণ হয়। আর তার কয়েক ঘন্টা পরের সিনেমা আমাদের দেখানো হয় এবং আমরা দেখতে পাই জায়গাটা সম্পূর্ণ পুলিশ ঘিরে ফেলেছে। মানে এই টোকিওর যে পুলিশটা তারাও বেচারা বিপদে পড়েছে। এতদিন আমরা দেখেছি খালি আমেরিকার হলিউডের মানুষরা বিপদে পড়ে, হলিউডের পুলিশরা বিপদে পড়ে, আর্মিরা বিপদে পড়ে, বাট এই জাপানিজ এনিমের কল্যাণে জাপানের মানুষও জাপানের পুলিশরা অনেক বিপদে পড়েছে। যাই হোক এখানে আমরা দেখতে পাই কোনো ফাইটার নেই, শুধুমাত্র টোকুগাওয়া রয়েছে এবং কিছু সাংবাদিকরা এসে টোকুগাওয়াকে প্রশ্ন করছে। তো সাংবাদিকরা টোকুগাওয়াকে বলছে যে এখানে কোনো সন্ত্রাসী হামলা হয়েছে কিনা, আল কায়দা হামলা করেছে কিনা, বাট টোকুগাওয়া বলে না এরকম কিছু হয়নি, বাট আমার যতটুকু মনে আছে কেউ একজন আমার জীবন বাঁচিয়েছে, কিন্তু কে বাঁচিয়েছে এটা আমি বলতে পারবো না। তো পরের সিনে আমাদের ডোরিয়ানকে দেখানো হয় এবং আমরা দেখতে পাই ও ম্যানহলের মতো দেখতে একটা গোপন জায়গা আসে এবং সেখানে সে তার থাকার সমস্ত ব্যবস্থাই করে রেখেছে, বিছানা আছে, বালিশ আছে, খালি বউটা নাই। আর তারপর সে করে কি তার জখমগুলোতে মলম লাগাতে শুরু করে, যেমন কানটা বেঁধে দেয়। বাট তখনই এখানে ডপ্পো আরচের ছেলের যে মাস্টার কিয়োসুমি চলে আসে, কিন্তু তাকে দেখে ডোরিয়ান একটু অবাক হয় না। আর ডোরিয়ান উল্টো ওকে বলে, তুমি তো একটা পাগল, আর দেখো তুমি সেই মানুষ না যে আমাকে হারার অনুভূতি অনুভব করাতে পারবে। মানে কিয়োসুমিকে কোনো দামই দিল না ডোরিয়ান এত কিছুর পর, যদিও কিয়োসুমি ডোরিয়ানের কান কেটে দিয়েছিল। তো এটা শুনে কিয়োসুমি তো পুরো শকড হয়ে যায় যে আমাকে মানুষই মনে করলো না। আর তারপর ডোরিয়ান কিয়োসুমিকে বলে, দেখো 50 বছর হয়ে গিয়েছে আমি এই জায়গাটা খুঁজেছি,
ফেলেছি। তো এই কথা শুনে কিয়োশিমি তো আবার অবাক হয়ে যায়। তো ডোরিয়ান তখন বলে এই জায়গাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিজদের একটা মিলিটারি বাংকার ছিল, আর পরবর্তীতে আমেরিকানরা এই জায়গাটা দখল করেছিল। আর সেই সময় এখানে একটা বাচ্চা ছিল যে তার বাবাকে অনুসরণ করে চলতো। তো ওই বাচ্চার সাথে কি হয় এটা আর আমাদের বলে না আর কি। তো ওই বাচ্চাটার সাথে খুব খারাপ কিছু হয়েছিল। তো এটা শুনে কিয়োশিমি বলে এটা শুনে আমার অনেক খারাপ লাগলো, বাট এই কথা বলে সে করে কি ডোরিয়ানের উপর আক্রমণ করে। বাট ডোরিয়ান সেই অ্যাটাকটাকে খুব সহজেই ডজ করে দেয়, আর তারপর সে কিয়োশিমির উপর অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে, আর এটাকে চাইনিজ ক্যাম্পও বলা হয়। আর তারপর আমরা দেখি ডোরিয়ান কিছু অ্যালকোহলের বোতল ভেঙে ফেলে, আর তারপর ফাইট করার আগে ডোরিয়ান কিয়োশিমিকে বলে আমি সেই মানুষটা না যার সাথে তুমি কিছুক্ষণ আগে ফাইট করেছো, বর্তমানে আমি সম্পূর্ণ বদলে গিয়েছি, আমি এখন আর আগের মতো ফাইট করবো না। আমি আগের বার যখন ফাইট করেছিলাম তখন আমি আমার কম পাওয়ার ইউজ করেছিলাম, আর এবার তুমি আমার আসল পাওয়ার দেখবে। তো এরপরে ডোরিয়ান করে কি তার হাতে আঠার মতো কিছু একটা লাগিয়ে সেটার সাথে ওই ভাঙা কাজগুলো লাগিয়ে নেয়। মানে বুঝতেই পারছো হাতটাকে মনে করো কি বলবো ওই যে পেরে কালা যে তোমার গদা থাকে না ওইরকম বানিয়ে ফেলেছে। তো যাই হোক এখানে ডোরিয়ান আরো বলে যে আমি যদি ওই সময় আমার ফুল পাওয়ার ইউজ করতাম তাহলে তোমাদের তিনজনকে আই মিন ডোপ্পোয়ারচির পুলা এবং ডোপ্পোয়ারচির পুলার যে এই মাস্টার তিনজনকে একবার আহত করে দিত বা মেরে ফেলতে পারতো। তবে তারপরও এখানে ডোপ্পোয়ারচির ছেলের যে মাস্টার আই মিন এই কিয়োশিমি ডোরিয়ানকে একটুও ভয় পায় না এবং ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক এখানে ডোরিয়ান যে কথা বললো এটা নিয়ে কিন্তু টেনশনের বিষয়, যে এখানে ডোরিয়ান বলছে যে আমি যদি আমার ফুল পাওয়ার ইউজ করি তোমরা তিনজন আমাকে হ্যান্ডেল করতে পারবে না, যে এখানে কিয়োশিমি মাতব্বরি করে একা এখানে এসেছে ডোরিয়ানের পেছনে পেছনে। তো এর মানে হচ্ছে সামনের পর্বে আমরা খুবই ব্রুটাল কিছু দেখতে চলেছি, মানে যেটা দেখতে গেলে হয়তো তোমার গা শিরশির করবে বা চোখ সরাতে হবে। হয়তো এই কিয়োশিমি মাস্টার সামনের পর্বেই সাফারি কিরকিরা হয়ে যাবে আর কি। তো যাই হোক আজকের মতো আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো। আর এখানে একটা কথা না বললেই নয়, আমরা জেনারেলি ভিডিওগুলো শর্ট করে করছি এই জন্যই, কারণ রমজান উপলক্ষে আমরা কাজ অনেক কম করছি, আর যেহেতু আমাদের 4টা চ্যানেল মেনটেন করতে হয় এই জন্য আমরা আমাদের কাজ মোটামুটি প্রায় 30% কমিয়ে দিয়েছি বা 40% কমিয়ে দিয়েছি, এবং আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারবে বা বোঝা উচিত। তো ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।